কেউ নরম কাপড়ে জড়ানো ঘণ্টা বাজাচ্ছে, মৃদু কিন্তু অসহ্য। নন্দিতা ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে ফ্যাকাশে সাদা আলো। প্রথমে ভেবেছিল হাসপাতাল, কিন্তু না, এখানে কোনো যন্ত্রের শব্দ নেই, না কোনো গন্ধ, না মানুষ, শুধু এক নিস্তব্ধ ঘর। দেওয়ালগুলো সাদা, জানলা নেই, একটা কাঠের দরজার টেবিল আর চেয়ার ছাড়া কিছুই নেই। টেবিলের ওপর পড়ে আছে একটা চিরকুট, কালো কালিতে লেখা, অপেক্ষা করো, তোমাকে নিতে আসবো। তার বুকের মধ্যে কেমন একটা অস্বস্তি জমল। কে নিতে আসবে, আর সেই কবেই বা এখানে এলো? মাথায় হাত রাখতেই টের পেল চুলের রক্তের শুকনো দাগ। মনে করার চেষ্টা করলো শেষ কী ঘটেছিল, কিন্তু মনে পড়ল না। শুধু একটা তীব্র আলো, তারপর শব্দ, লোহার ঘর্ষণ, চাকার চিৎকার আর অন্ধকার। সে উঠে দাঁড়ালো, পা কাঁপছে। ঘরের মেঝে ঠান্ডা, যেন বরফের ওপর দিয়ে হাঁটছে। দরজার দিকে এগিয়ে গেল। হাত রাখতেই কপাটে হালকা স্পন্দন, যেন ভিতর দিক থেকে কেউ নিঃশ্বাস ফেলল। সে পিছিয়ে এলো। দরজার ওপারে কিছু আছে, কিন্তু সেই কিছুকে দেখা যাচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। তার নিজের নিঃশ্বাসের শব্দও যেন অপরিচিত লাগছে। দেওয়ালের কোণে একটা ছায়া ধীরে ধীরে নড়ল, যেন আলো বদলেছে, অথচ কোনো উৎস নেই। নন্দিতা কাঁপা গলায় বলল, কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু দরজার পেছন থেকে একবার খুব আস্তে ঠক ঠক শব্দ হলো। নন্দিতা জমে গেল। তার চোখ দরজার ওপরে স্থির, আর মৃদু কাঁপতে থাকা ঠোঁট থেকে ফিসফিস বেরোলো, তোমাকে নিতে আসবো। কিন্তু সে তো কিছু বলেনি, তাহলে সেই আওয়াজ কোথা থেকে এলো? নন্দিতা জানে না কতক্ষণ পেরিয়েছে। ঘড়ি নেই, জানলাও নেই, কিন্তু সে নিশ্চিত সময় এখানে স্বাভাবিকভাবে চলে না। একই আলো, একই নিস্তব্ধতা, একই ঠান্ডা বাতাস। প্রথমে সে ভেবেছিল রাত হবে, হয়তো সকালে কেউ দরজা খুলবে, কিন্তু ঘরটার ভেতরে সকাল আসে না, রাতও না। আলো নেভে না, জ্বলে না, কিন্তু এক স্থির ছায়া যা নিজের মতো পাল্টায়। কখনো হঠাৎ মেঝেতে নিজের ছায়াটা দেখতে পায়, কিন্তু হাত নড়ালেও ছায়া নড়ে না। তখন বুকের ভেতর কেমন একটা অজানা আতঙ্ক জাগে। সে টেবিলের পাশে বসে থাকে চুপচাপ। মাঝে মাঝে মনে হয় কেউ হাঁটছে ঘরের বাইরে, নরম পায়ের শব্দ, তারপর থেমে যাওয়া। আর ঠিক তখনই, যখন নীরবতা ঘন হয়ে আসে, তখন আবার সেই টোকা। এইবার স্পষ্ট, দরজার ওপার থেকে যেন কেউ ফিসফিস করে বলল, আরেকটু অপেক্ষা করো। নন্দিতার গলা শুকিয়ে গেলেও সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কে? কিছুক্ষণ নীরবতা, তারপর মৃদু হাসির শব্দ, একটা অচেনা কিন্তু কোথায় যেন শোনা সেই হাসি। দরজার নিচে দিয়ে বাতাস ঢুকে গেল, ঠান্ডা, গন্ধটা একটু ওষুধের মতো। সে তাড়াতাড়ি দরজা থেকে সরে গেল, কিন্তু পেছনে হঠাৎ একটা মৃদু আওয়াজ। টেবিলের ওপর কিছু পড়ল। ওটা একটা ছোট্ট ঘড়ি, কিন্তু কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। নন্দিতা স্তব্ধ। হাত বাড়িয়ে ধরতেই ঘড়ির কাঁচটা ফেটে গেল নিজে থেকে। তার মধ্যে যেন কারো নিঃশ্বাস বেরিয়ে এলো, নরম এবং কাতর। সে টেবিলের ধারে বসে পড়ল, মাথা দুই হাতে চেপে। কানের ভেতর তখন সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে, অপেক্ষা করো, তোমাকে নিতে আসবো। আর সেই মুহূর্তেই দরজার পেছন থেকে শোনা গেল পায়ের আওয়াজ। একজন নয়, অনেকজন। যেন কেউ একজন নয়, বরং এক সারি মানুষ দাঁড়িয়ে আছে দরজার ওপারে, নিঃশব্দে, অপেক্ষায়। যে সময়টাকে সকাল বলা যায় না, সেই সময় নন্দিতা প্রথম দেখল টেবিলের ওপর নতুন কিছু আছে। কাল রাতে ওটা ছিল না। একটা পুরনো পারিবারিক ছবি, কালচে হয়ে গেছে, কিন্তু তিনজন মানুষ স্পষ্ট, এক দম্পতি আর মাঝখানে একটা ছোট মেয়ে। নন্দিতা ছবিটার দিকে তাকিয়ে রইল। প্রথমে ঠোঁটে হালকা হাসি ফুটল, তারপর সেই হাসি মিলিয়ে গেল। ছোট মেয়েটা একদম তার মতো, একই চোখ, একই চুল, এমনকি গালের তিলও এক জায়গায়। তার গলা শুকিয়ে গেল। ছবির নিচে লেখা 1986, শেষ পারিবারিক ছবি। সে থমকে গেল। 1986? কিন্তু তার জন্ম তো 1997-এ। মাথার ভেতর কেউ যেন টান দিচ্ছে স্মৃতির এক অদৃশ্য সুতোয়। একটা আলোর ঝলকানি, এক ভাঙা গাড়ি, কারো চিৎকার আর নিজের নাম, কিন্তু উচ্চারণটা বিকৃত। নন্দিতা না, যেন নন্দী। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। দেওয়ালের ওপর ঝুলে থাকা ছায়াগুলো ঘন হতে শুরু করলো। নন্দিতা ছবিটা নামিয়ে টেবিলের ওপর রাখলো, কিন্তু হাত সরাতেই টের পেল ছবিটা উষ্ণ, যেন জীবন্ত কিছু ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। তারপর ধীরে ধীরে ছবির কাঁচের ওপর জল জমল ভেতর থেকে, ফোঁটা ফোঁটা ঘাম, আর প্রতিটা ফোঁটার ভেতর প্রতিফলিত হচ্ছে তার নিজের মুখ, কিন্তু সেই মুখে চোখ দুটো ফাঁকা, গর্তের মতো। নন্দিতা ভয় পেয়ে ছবিটা উল্টে ফেলে দিল। পিছনে লেখা, তুমি কেন ফিরে এলে? সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল, দরজার দিকে তাকালো। দরজার নিচ দিয়ে আবার ঠান্ডা হাওয়া ঢুকছে,
এইবার হাওয়ার সঙ্গে যেন হালকা কণ্ঠও ভেসে এলো, একটা নারী কণ্ঠ, ভারী পরিচিত। তোমার ছবিটা ঠিক জায়গায় ফিরিয়ে দাও নন্দিতা। সে চমকে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু টেবিলের ওপর ছবিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, আর ছোট মেয়েটা এবার তাকিয়ে হাসছে। ঘরের আলো যেন আজ অন্যরকম, সাদা নয়, ফ্যাকাশে হলুদ। নন্দিতা বুঝতে পারছিল না আলোটা কোথা থেকে আসছে। দেওয়ালের কোনো অংশে ফাটল নেই, জানলাও নেই, তবুও ছায়াগুলো নড়ছে, যেন কারোর চলাফেরা হচ্ছে ঠিক তার দৃষ্টির বাইরে। সে চুপচাপ এক কোণে বসে আছে, টেবিলের ছবিটা থেকে দূরে। ঘরের ভেতর এখন একটাই শব্দ, ঘড়ির টিকটিক। কিন্তু এখানে তো কোনো ঘড়ি নেই। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ সেই শব্দের ফাঁকে মৃদু কণ্ঠ ভেসে এলো, তুমি এত দেরি করলে কেন? নন্দিতা চমকে উঠল, গলা শুকনো। নারী কণ্ঠটা যেন খুব কাছে থেকে বলা, কিন্তু ঠিক কোন দিক থেকে আসছে বোঝা যাচ্ছে না। সে সাহস জোগাড় করে বলল, আপনি কে? আপনার সঙ্গে আমি কেন কথা বলবো? এক মুহূর্ত নীরবতা, তারপর একই প্রশ্ন আবার, কিন্তু এবার এক পুরুষ কণ্ঠ, তুমি এত দেরি করলে কেন নন্দিতা? নন্দিতা হিম হয়ে গেল, কণ্ঠটা একদম তার বাবার মতো। কিন্তু তার বাবা তো মারা গেছেন 10 বছর আগে। বাবা? সে ফিসফিস করে ডাকলো। কোনো উত্তর নেই, কেবল সেই ঘড়ির টিকটিক বাড়তে লাগলো। তারপর এক ঝটকায় থেমে গেল। এবার একসাথে অনেক কণ্ঠ ফিসফিস করতে শুরু করলো দেওয়ালের ভেতর থেকে। পুরুষ, নারী, শিশু সবাই একসাথে বলছে, তুমি ফিরে এসেছো অবশেষে। দেওয়ালের গায়ে তখন ফাটল ধরেছে। ফাটলের ভেতর থেকে কালো ছায়া বেরোচ্ছে ধোঁয়ার মতো, কিন্তু তাতে মুখ আছে, চেনা মুখগুলো। নন্দিতা বুঝে উঠতে পারছিল না এরা স্বপ্ন না বাস্তব। তার চোখ ছবিটার দিকে গেল, এবার সেখানে শুধু একটা মুখ, তার নিজের। কিন্তু ছবির সে ধীরে ধীরে বলল, আমরা কখনো এখান থেকে যাইনি। ঘরের বাতাস তখন এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল, একসাথে কাঁদা, হাসা আর নিঃশ্বাস ফেলা। দেওয়ালের ফাটলটা এখন স্পষ্ট, সেই ফাটল দিয়ে বেরোচ্ছে ঠান্ডা ধোঁয়া, আর প্রতিটা ধোঁয়ার রেখায় ফুটে উঠেছে তার মুখ, নিজেরই মুখ, কিন্তু বয়সে ছোট, মাঝে মাঝে বৃদ্ধ, মাঝে মাঝে বিকৃত। নন্দিতা চোখ বন্ধ করল, কিন্তু শব্দ বন্ধ হলো না। ভেতর থেকে কণ্ঠ ভেসে আসছে, তুমি ভুলে গেছো, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। সে কেঁপে উঠল, আমি কিছুই মনে করতে পারছি না। সঙ্গে সঙ্গে চারপাশের দেওয়ালগুলো যেন প্রতিধ্বনিত করলো সেই কথাগুলো, মনে করতে পারছো না? হঠাৎ টেবিলের ওপর চিরকুটটা নড়ল, আগের কালো কালের অক্ষর মুছে গিয়ে নতুন করে কিছু লেখা ফুটে উঠল, তুমি মারা গিয়েছিলে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। না না, সেটা সম্ভব না, আমি তো। কিন্তু স্মৃতি তখন ধীরে ধীরে ফিরে আসছে। একটা রাত, ট্যাক্সির ভেতর, রাস্তা পিচ্ছিল, ড্রাইভার চিৎকার করছে, তারপর সেই তীব্র আলো, চাকার চিৎকার আর ঘোর অন্ধকার। নন্দিতা হঠাৎ বুঝল সে দুর্ঘটনার কথা সে এতদিন ভুলেছিল। সেখানেই শেষ হয়নি সব কিছু। তারপরই এই ঘর, এই অপেক্ষা, এই ফিসফিসে কণ্ঠগুলো। সে পিছনে তাকালো, ছবিটা এখন আলোকিত। মাঝখানে ছোট মেয়েটা আর নেই, খালি জায়গাটা যেন তাকেই ডাকছে। দরজার নিচ দিয়ে আসা আলো হঠাৎ গাঢ় লাল হয়ে উঠল, আর সেই আলোয় নন্দিতা দেখতে পেল দরজার ওপরে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়া, যাদের চোখ দুটো শুধু জ্বলছে। তারা সবাই যেন তার জন্যই অপেক্ষা করছিল। কণ্ঠগুলো একসাথে বলল, এখন সময় হয়েছে নন্দিতা, দরজা খোলো। সে টেবিলের প্রান্তে হাত রাখলো, হাত কাঁপছে, কিন্তু কোনো অজানা টান তাকে টেনে নিয়ে যাচ্ছে। দরজা স্পর্শমাত্রই ঠান্ডা, কিন্তু তার ভেতর যেন জীবনের উল্টো দিক, যেখানে মৃত্যু শুধু শুরু। দরজার হাতলে হাত রাখতেই ঠান্ডা একটা শিশিরে অনুভূতি ছড়িয়ে গেল নন্দিতার শরীরে। সে জানে না কেন, কিন্তু এবারও ভয় পাচ্ছে না, বরং মনে হচ্ছে এই দরজার ওপারেই উত্তর লুকিয়ে আছে, যা সে সারা জীবন খুঁজছিল। দরজাটা কট করে খুলে গেল, তারপর হালকা আলো ঝলসে উঠল। ঘরটার ওপারে যে জায়গাটা দেখা গেল, সেটা কোনো জায়গা নয়, একটা স্মৃতির নদী। দুর্ঘটনার সেই রাতটা বারবার ভেসে উঠছে। ভাঙা গাড়ি, রক্তে ভেজা রাস্তা, লোহার টুকরোয় আটকে থাকা তার নিজের নিথর দেহ। রাস্তার পাশে ভিড় জমেছে, কেউ পুলিশ ডাকছে, কেউ ছবি তুলছে, আর এক কোণে এক ব্যক্তি বসে কাঁদছে, তার সবচেয়ে কাছের আপনজন। নন্দিতা হাঁটু গেড়ে বসে পড়ল, চোখে জল আসছে না, শুধু বুক ভারী হয়ে যাচ্ছে। তাহলে আমি সত্যিই। পিছন থেকে আবার সেই কণ্ঠ শোনা গেল, এখানে সবাই আসে যারা যেতে চায় না। সে ঘুরে তাকালো, তার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, মাথায় সাদা ওড়না, মুখে শান্তি। নন্দিতা অবাক হয়ে ফিসফিস করল, আপনি কে? মহিলা মৃদু হাসলেন, তুমি আমার জায়গাটা নিয়েছো নন্দিতা, আমি এই ঘরের আগের বাসিন্দা। একসময় আমিও অপেক্ষা করেছিলাম, যাদের ভালোবাসতাম তাদের ফিরে আসার জন্য। তারা ফিরেছিল, কিন্তু আমায় খুঁজে পাইনি। নন্দিতা কাঁপা গলায় বলল, তাহলে এই ঘরটা তৈরি হয় তাদের জন্য যারা কোনো অসমাপ্ত প্রতিশ্রুতি রেখে যায়,
যতদিন না সেটা পূর্ণ হয় ততদিন এই ঘর তাদের আটকে রাখে, কেউ স্মৃতিতে, কেউ ছায়ায়। মহিলা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলেন। শেষবারের মতো বললেন, তুমি ফিরে যেতে পারো যদি সত্যিই যেতে চাও। নন্দিতা চোখ বন্ধ করল। মনে পড়ল সেই দুর্ঘটনার রাতে সে ফোনে নিজের আপনজনের সঙ্গে কথা বলছিল। শেষবার বলেছিল ফিরে এসে দেখা হবে। সেই দেখা আর হয়নি। সেই চোখ খুলে একবার ফিসফিস করল, আমি ফিরছি। ঘরটা কেঁপে উঠল, দেওয়ালগুলো আলোকিত হয়ে গেল, সব কণ্ঠ থেমে গেল। তারপর এক তীব্র আলোয় সব মিলিয়ে গেল। হাসপাতালের ঘরে মৃদু বৃষ্টি পড়ছে। আইসিইউর দরজার বাইরে এক মানুষ চুপ করে বসে আছেন, চোখ লাল, ক্লান্ত। হঠাৎ ডাক্তার বেরিয়ে এসে বললেন, মিরাকেল স্যার, আপনার মানুষটা হঠাৎ জ্ঞান ফিরে পেয়েছেন। আপনজনের চোখ ভিজে উঠল। দূরে কোথাও বজ্রপাত হলো, আর অচেতন অবস্থায় শুয়ে থাকা নন্দিতার ঠোঁট নড়ল। আমি এসেছি তোমাদের কাছে। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।